আজকে তোমাদের ব্লিডিং ডিসঅর্ডারের কন্টিনিউশন আমি ভাবছি যে এটা আলোচনা করব। সেদিন যেখানে লাস্টলি বলতেছিলাম কোগুলেশন ক্যাসকেড নিয়ে, ইন্ট্রিনজিক পাথ অফ কোগুলেশন and extrinsic path of coagulation. Just for your recapitulation, intrinsic pathway starts with the activation of factor 12, then activated factor 12 activates factor 11, and factor 11 activates factor 9. Then it will come into common pathway. In presence of factor 8, activated factor 9 activates factor 10, 10টা activated factor 10 হবে, এটা 5 এর এগেইনস্টে টোটাকে activated factor 2 করবে, টোটা ফিব্রিনোজেনকে ফিব্রিন করবে। এটা হলো ইন্ট্রিনজিক পাথওয়ে থেকে এসে কমন পাথওয়েতে এইভাবে তোমার ক্লট তৈরি হয়। আর এক্সট্রিনজিক পাথওয়ে অফ কোগুলেশন স্টার্টস উইথ দ্য অ্যাক্টিভেশন অফ ফ্যাক্টর 3 মানে টিস্যু ফ্যাক্টর থ্রম্বোপ্লাস্টিন। Activated thromboplastin activates factor 7 and 7 এটা এক্সচেঞ্জিং পাথওয়েতে, 7টা কমন পাথওয়েতে অ্যাক্টিভেট করবে ফ্যাক্টর 10 কে, 10 এটা ইন প্রেজেন্স অফ 5, 2 কে 2 এ টোটা ফিব্রিনোজেনকে ফিব্রিন করবে। এটা তোমাদের আলোচনা করেছিলাম। এটা নরমাল মানে আমাদের সিস্টেমের মধ্যে এই ঘটনা ঘটে, এই এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক পাথ অফ কোগুলেশন। আমরা কতগুলো স্ক্রিনিং টেস্ট করি এই ব্লিডিং ডিসঅর্ডার গুলোকে ডিটেক্ট করার জন্য। স্ক্রিনিং টেস্টের মধ্যে যেমন তোমরা নিজেরা আগে করেছো সেকেন্ডারি থাকতে বিটিসিটি, ব্লিডিং টাইম এন্ড ক্লটিং টাইম। এটা ব্লিডিং টাইম 2 to 6 মিনিটস, ক্লটিং টাইম 5 to 10 মিনিটস, এটা তোমরা দেখেছো। এই ব্লিডিং টাইম ক্লটিং টাইম করতে হবে, এটার সাথে আরো যে স্ক্রিনিং টেস্ট করতে হবে সেগুলো হলো টিটি মানে থ্রম্বিন টাইম, পিটি প্রোথ্রম্বিন টাইম, APTT activated partial thromboplastin time, and measurement of fibrin degradation product FDP level দেখতে হবে। এগুলা হলো স্ক্রিনিং টেস্টের আন্ডারে পড়ে। PT, APTT, TT and measurement of fibrin degradation product। আজকে এখান থেকে শুরু করব যে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট মেজারমেন্ট বা লেভেল, তারপরে এপিটিটি, পিটি এবং থ্রম্বিন টাইম। তো থ্রম্বিন টাইমটা বেড়ে যায় যে কারণে সেগুলো হলো যেমন ডিআইসি মানে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন, হেপারিন থেরাপি। এটা মনে রেখো তোমরা, ডিআইসি এবং হেপারিন থেরাপি দিলে টিটি বেড়ে যায়, থ্রম্বিন টাইম বেড়ে যায়। এখানে কি হয়, ডেফিসিয়েন্সি অফ ফিব্রিনোজেনের এবং ইনহিবিশন হয় থ্রম্বিন ইনহিবিশন and deficiency of fibrinogen both in DIC and heparin থেরাপির মধ্যে। পিটি যেটা সেই ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, পিটি হলো এক্সট্রিনজিক পাথ অফ কোগুলেশন ডিফেক্ট কিনা এবং কমন পাথর ডিফেক্ট কিনা এটার জন্য আমরা পিটি করি। তাহলে এক্সট্রিনজিক পাথর জন্য পিটি মনে রাখো, ইন্ট্রিনজিক পাথর জন্য এপিটিটি মনে রাখো। এক্সট্রিনজিক পাথর জন্য পিটি আর ইন্ট্রিনজিক পাথর জন্য এপিটিটি। আমি পরীক্ষায় যারা ভালো পারে, যাদেরকে অনেক ভালো নাম্বার দিতে চাই, তাদেরকে এটা আমি জিজ্ঞাসা করি, এটা আমাকে বুঝিয়ে দাও পিটি এবং এপিটিটি কখন দরকার। এখন পিটি মানুষের বেড়ে যায় যদি সিভিয়ার লিভার ডিজিজ হয়, ওয়ারফেরিন থেরাপি এবং ডিআইসি মানে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন। হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাও? জি স্যার। আচ্ছা, তাহলে পিটি মানে prothrombin time is increased in severe liver disease, warfarin therapy মানে এটা একটা অ্যান্টিকোগুলেন্ট, and DIC disseminated intravascular coagulation। এখানে কি কি ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়?
deficiency of factor 7 exchanging pathway, deficiency of factor 7 আর common pathway factor 10, 5, 2 এবং 1 fibrinogen। তাহলে common pathway এগুলা আমরা সবাই জানি, একটু আগে বললাম 10, 5, 2 এবং 1। এই common pathway এই ফ্যাক্টর গুলো যদি ডেফিসিয়েন্সি হয় আর এক্সচেঞ্জিং পাথওয়ের ফ্যাক্টর 7 ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে প্রথ্রম্বিন টাইম বেড়ে যায়। ডিজিজ গুলো হলো সিভিয়ার লিভার ডিজিজ, ওয়ারফেরিন থেরাপি এন্ড ডিআইসি। যখন তুমি তোমার ডাক্তার হবে, যখন দেখবে যে একটা পেশেন্ট ডিআইসি নিয়ে আসছে, তখন তুমি পিটি করতে হবে তোমাকে, তোমার ইউ মাস্ট ডু পিটি। কথা বুঝেছো? এটা খেয়াল রেখো কিন্তু। তখন খুব তোমাদের হাসপাতালে তো এরকম রোগী আসে না, কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে তোমরা যখন উপজেলা লেভেলে যাবে বা মেডিকেল কলেজ লেভেলে বা সদর হসপিটাল এগুলোতে চাকরি করবে, তখন এরকম প্রবলেম গুলো আসবে, সিভিয়ার প্রবলেম। আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের একজন প্রফেসর ছিলেন ইএনটির, ওনার নাম ছিল আলিম, প্রফেসর আলিম। ওনার উনি যখন তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন ওনার একটা ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন, ওনার বাচ্চা হবে। তো সে বাচ্চাটা ডেলিভারি হওয়ার পর এই ভদ্রমহিলা ডিআইসি ডেভেলপ করেছিল। কথা বুঝেছো? ডিআইসি ডেভেলপ করেছিল এবং খুব খারাপ অবস্থা ছিল। তখন মেডিসিনের ডাক্তার দিলীপ রায় ছিলেন, তখন আমাকে কল করেছিল ওখানে যাওয়ার জন্য। এটাকে তখনের মন হসপিটালে ভর্তি ছিল, এখনের মন না, আগের মন। তখন গিয়ে আমরা বোর্ড বসাইছিলাম এবং ওই পেশেন্টকে 14 ব্যাগ ব্লাড দিয়েছি আমরা এখানে। এভরি 4th ব্যাগের সাথে ক্যালসিয়াম গ্লুকোনেট 10% 10 ml করে দিয়েছি। দিয়ে পেশেন্টের ব্লাড যাচ্ছে, তারপরও আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছি এবং ঢাকায় পাঠানোর জন্য বলেছি, কারণ কুমিল্লাতে পিটি হতো না, তখন এপিটিটি হতো না, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট মেজারমেন্ট হতো না, কিছুই হতো না। এই পেশেন্টটাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে আমরা খুব কনস্ট্যান্ট ওয়াচ রেখে আল্লাহ মানে সেভ করেছেন এটাকে। কথা বুঝেছো? এই ডিআইসি তোমরা পড়বে, আরো পড়বে, আগেও পড়েছো, আবার পড়বে, 5th ইয়ারও পড়বে গাইনিতে। যেমন অ্যাব্রাপশিও প্ল্যাসেন্টি হইলে হয়, রিটেইন ডেড ফিটাস হইলে হয়, তারপরে ডিলেড ডেলিভারি হইলে তোমার হয়। হ্যাঁ, এগুলা অনেক, এগুলা অবস্টেট্রিক্যাল কজ, কিছু আছে মেডিকেল কজ, কিছু সার্জিক্যাল কজ, এরকম বিভিন্ন কারণ আছে। এইগুলো সমস্ত কারণ হলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন হয়। ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন হয়, ইন্ট্রাভাস্কুলার কোগুলেশন হয় থ্রু দ্য হোল বডি, এবং সেটা প্লেটিলেট এবং এই কোগুলেশন ফ্যাক্টর গুলোকে কনজাম্পশন করে ফেলে। কথা বুঝেছো? ফলশ্রুতিতে পেশেন্টের ব্লিডিং হয়। কনজাম্পশন কোগুলোপ্যাথিও বলি আমরা এটাকে, কনজাম্পশন কোগুলোপ্যাথি, মানে কোগুলেশন ফ্যাক্টর গুলো কনজাম্পশন হয়ে যায়। কথা বুঝেছো? ইউজড হয়ে যায়। এই জন্য থ্রুআউট দ্য হোল বডি তোমার এই মাইক্রো সার্কুলেশনের মধ্যে তোমার প্রথমে কোগুলেশন হয়, তারপরে বড় বড় সার্কুলেশন ও কোগুলেশন হয়। এটাকে বলি ডিআইসি, সিভিয়ার ডিজিজ, মানে এটা 95% পেশেন্ট মারা যায়। কথা বুঝেছো? তো সেই ডিআইসি তে পিটি বাড়ে, ওয়ারফেরিন থেরাপিতে পিটি বাড়ে, সিভিয়ার লিভার ডিজিজ হলে পিটি বেড়ে যায়। সেই ক্ষেত্রে তোমার ডেফিসিয়েন্সি হয় ফ্যাক্টর 7, 10, 8, 5 এবং 2, 1 এগুলো। এপিটিটি পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম, আমরা এটাকে বলি অ্যাক্টিভেটেড। এপিটিটি মানে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম। এটা তোমার ওই ইন্ট্রিনজিক পাথওয়ে ডিফেক্ট, ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9। আর কমন পাথওয়ে ডিফেক্ট হলে তো হবেই, কারণ আলটিমেটলি কমন পাথওয়েই তো কোগুলেশন হবে।
ফ্যাক্টর 8, 10, 5, 2 and 1 এগুলো ডেফিসিয়েন্সি হলে কি কি ডিজিজে হয়? হিমোফিলিয়াতে হয়, ক্রিস্টমাস ডিজিজ যদি হয় তাহলে হয় হিমোফিলিয়া এন্ড ক্রিস্টমাস ডিজিজ, এগুলোতে এপিটিটি প্রলংড হয়, ফিব্রিনোজেন কোয়ান্টিটেশন বলি আমরা, বা ফিব্রিনোজেন লেভেল এস্টিমেশন বা কোয়ান্টিটেশন বলি। এটা দরকার হয় তোমার ডিআইসি, লিভার ডিজিজ, এগুলাতে ডিআইসি এন্ড সিভিয়ার লিভার ডিজিজ ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি হয়, পেশেন্টের ফিব্রিনোজেন ডেফিসিয়েন্সি। একটু আগেই তো বললাম আমি এটা। তাহলে এই সমস্ত স্ক্রিনিং টেস্ট গুলো তোমাদের করতে হবে। তোমরা যখন ইন্টার্নি পিরিয়ডে এখানে এরকম দেখবে, কোনো প্রবলেম হলে আমি যদি বেঁচে থাকি আমাকে ফোন করবে, আমি আই শ্যাল ট্রাই টু হেল্প ইউ। স্টুডেন্ট থাকাকালীন তো করবোই, ডাক্তার হয়ে গেল আমি যতদিন বেঁচে থাকি আমি চেষ্টা করবো হেল্প করতে। কারণ এইগুলো বোঝে না, এই কুমিল্লাতে দুই একজন ছাড়া অন্যরা এই সমস্ত গুলো বোঝে না। তোমাদেরকে একটা ঘটনার কথা বলি। যখন আমি পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ছিলাম তখন আমি থিসিস পার্টে এই পরীক্ষা দেব, পাশ করে যাব, এই সময়টাতে প্রফেসর, উনি আর নাই এখন, উনি প্রয়াত প্রফেসর এম এ রশিদ, উনি বাংলাদেশে ওনাকে বলা হতো হেমাটোলজির জনক। স্যার আমাদেরকে পড়াচ্ছেন এরকম টেবিলে, আমি যেমন কথা বলতেছি এরকম টেবিলের সামনে আমরা 5 জন স্টুডেন্ট। হঠাৎ করে তৎকালীন পিজি হসপিটালের সার্জারি ওয়ার্ড থেকে বাঘা বাঘা প্রফেসর উঠি করতেছিলেন। ওনারা ফোন দিলেন যে ওনারা অপারেশন করতে গিয়ে অ্যাবডোমিনাল এওর্টার একটা মেইন ব্রাঞ্চ, অ্যাবডোমিনাল এওর্টার একটা ব্রাঞ্চ, কথা বুঝেছো, এটা কেটে ফেলছেন। প্রবাবলি এটা একটা রেনাল আর্টারি ছিল, একটা রাইট ও লেফট যেটাই হোক, একটা রেনাল আর্টারি। ওনারা মানে কাটার সময় এই ভুলক্রমে এইটা কেটে ফেলছে। কেটে ফেলাতে তোমরা দেখো ছোট্ট একটা আর্টারি কাটা গেলেই ফিনকি দিয়ে ব্লাড আসে। সেই আর্টারি কাটার পরে ব্লাড এমন ভাবে বেরিয়েছে, ব্লাডটা বেরিয়ে এই অপারেশন থিয়েটারের ছাদে গিয়ে লাগছে। মানে এইরকম করে উপরে গিয়ে ছাদের মধ্যে গিয়ে ব্লাড লাগছে। সার্জন এবং অ্যাসিস্ট্যান্ট যারা ছিলেন তারা পাজল হয়ে গেছে যে কি করতে হবে। তারা তখন এত ব্লাড বেরোচ্ছে দেখে একটা ব্যাগ এনে ব্যাগের মধ্যে ব্লাডটা পুড়িয়ে ফেলছেন, কথা বুঝেছো? ব্যাগের মধ্যে স্যালাইন, ব্যাগের মধ্যে ব্লাডটা পুড়ে এই রুগীকে মনে করলেন রুগীটা তো মারা যাবে, এখন ব্লাড আনতে আনতে রুগী নিজের ব্লাড এটা দিয়ে দেই। রুগীর ব্লাড দেওয়া শুরু করে রশিদ স্যারকে ফোন করলেন। স্যার বললেন যে চলো একটু দেখতে যাই, কি হবে বলতো, আমাকে বলতেছেন। আমি বললাম স্যার ওই যে ছোটবেলায় পড়েছি, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ঠিক স্যার এই ঘটনা ঘটবে, আমরা ওখানে পৌঁছাবার পূর্বেই রোগী মারা যাবে, হয়তো এতক্ষণে মারাও গেছে। স্যার বললেন যে কেন মারা যাবে? বললাম স্যার সিভিয়ার ডিআইসি ডেভেলপ করে মারা যাবে এবং 5 মিনিটের মধ্যে মৃত্যু অবধারিত। স্যার বললেন যে কেন ডিআইসি হবে? বললাম যে স্যার যে ব্লাডটা ওনারা দিচ্ছেন ইট ইজ নট মিক্সড উইথ সুইটেবল অ্যান্টিকোয়াগুলেন্ট, ইট ইজ ট্রমাটাইজড ব্লাড, এবং ট্রমাটাইজড ব্লাড will cause severe DIC and the patient will die. আমরা যখন উঠিতে ঢুকলাম তখন দেখি যে পেশেন্টকে কাপড় দিয়ে রাখতেছে। ফোনের সাথে সাথে কিন্তু আমরা রওনা দিয়েছি, বি ব্লক থেকে সি ব্লকে যাচ্ছি, কথা বুঝছো? তা এরকম ঘটনা ঘটে যায়, এটা তোমার পাজল ঢিলে হবে না। ট্রমাটাইজড ব্লাডটা না দিয়ে একজনে অ্যাবডোমেনের ভিতরে একটা আর্টারি ক্লেম দিয়ে যদি ওই ভেসেলটাকে ক্ল্যাম্প করে রাখতো, কিডনিটা তোমার নষ্ট হয়ে যেত, কারণ এটা ডিউ টু ইসকেমিয়া কিডনি। পরে এই নেফ্রেক্টমি করে দিল একটা কিডনি নিয়ে, রোগীটা হয়তো বাঁচতো, কথা বুঝেছো? কিন্তু পাজল হয়ে গিয়ে ব্লাড দিতে গিয়ে তোমার এই ঘটনা ঘটেছে। এটা আমার একদম চোখের দেখার মতে।
তো কাজেই তোমরা কখনো এরকম রোগী যখন আসবে পাজল হবে না। যেমন তোমাদের কাছে হিমোফিলিয়া আসবে, হিমোফিলিয়া আমি একটু পরেই পড়াচ্ছি। হিমোফিলিয়া সার্কামসিশন করার পরে তোমার সাধারণত এই রোগীগুলো ডাক্তারের কাছে আসে। এখনো গ্রামে তোমার এই হাজাম বলে একটা গ্রুপ অফ পিপল আছে, তাদেরকে দিয়ে বা ছোট বাচ্চাদের সার্কামসিশন করে। কথা বুঝেছো? কি দিয়ে করে জানো? বাঁশ আছে না, বাঁশ চেনোনি তোমরা? বাঁশ, তোমরা যে কথায় কথায় বলো যে তোকে বাঁশ দেবো বা আমাকে বাঁশ দিয়েছস, এই বাঁশ গ্রামে, তোমাদের গ্রামে বাড়ি থাকলে দেখবে যে গ্রামে বাঁশ আছে। বাঁশ গাছের যে চামড়াটা আছে না, এই চামড়াটা তুলে নেয়। এটা খুব শার্প, মারাত্মক শার্প, চিন্তাই করা যায় না। এই আমি নিজে দেখেছি, এই বাঁশ গাছের এটাকে লেল বলে গ্রামে, এইটা দিয়ে সার্কামসিশন করে। পেনিসের ফোর স্কিনটাকে টান দিয়ে ধরে একজনে, আরেকজনে এই বাঁশের এটা দিয়ে ক্যাচ করে কেটে দেয়। কথা বুঝছো? কেটে করে কি তোমার এই নতুন কাপড় বার্ন করে পুরা দিয়ে এটার যে ছাই হয়, ছাই, এই ছাইটা সেই কাটা পার্টের মধ্যে লাগাই দেয়। গ্রামে এখনো আছে এরকম। তারপরে নতুন একটা তবন, তবন তো চিনো তোমরা, লুঙ্গি, লুঙ্গি পরাই দেয় বাচ্চাটাকে। এই তো এখন তার আগে তো টেস্টও করে না, কিচ্ছু করে না। তো যদি কারোর হিমোফিলিয়া থাকে তাহলে কি হবে ঘটনাটা? ব্লিডিং তো আর বন্ধ হবে না। তারপরে ডাক্তারের কাছে যখন আনবে, ডাক্তার ক্লটিং টাইম টেস্ট করে দেখবে যে এটার হিমোফিলিয়া, এবং পরে এই বাচ্চা মারা যায়। এই ঘটনা আজকাল অবশ্য অনেক ইমপ্রুভ করেছে। তোমার সায়েন্টিফিক ওয়েতে সার্কামসিশন করা হয়। আর গ্রামে উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তার দিয়ে সার্কামসিশন অনেকে করায়। তো তবুও আমি যেটা বললাম আগের পদ্ধতিটা এখনো কিছু কিছু আছে। আর আমরা যখন ডাক্তারি শুরু করেছি, ধরো আজ থেকে প্রায় 36-37 বছর আগে যখন উপজেলা লেভেলে ছিলাম, তখন দেখেছি এটাই ছিল মেইন, এবং ডাক্তারের কাছে খুব কম আসতো। কথা বুঝেছো? তো এই জিনিসটা তোমরা দেখবে, সবাইকে বলবে, বোঝাবে যে আপনারা সায়েন্টিফিক ওয়েতে করেন। এটা করতে গেলে 2-3টা টেস্ট করতে হবে, খুব মিনিমাম মানে কস্ট এগুলোর। এই টেস্ট গুলো করে নিতে হবে, অন্তত প্লেটলেট কাউন্ট, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম করে তারপরে নর্মাল থাকলে তোমরা সার্কামসিশন নিজেরাই করে দিতে পারবে। তোমরা দেখবে যে খুবই ইজি এটা প্রসিডিউর। আমার জীবনে আমি অনেক করেছি সেই উপজেলাতে থাকাকালীন। কথা বুঝেছো? তো সেটা এইভাবে বলবে, না হয় ওই যে বার্ন করে যে কাপড়টা লাগায় ছাইটা, সেটা থেকে টিটেনাস হতে পারে, সেটাও বোঝাবে। আবার অন্য কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকলে ব্লিডিং হতে হতে মারা যেতে পারে, এটা বোঝাবে। এই সমস্ত তোমরা যদি বোঝাও, হেলথ এডুকেশন যদি দাও, তাহলে মানুষ মোটিভেটেড হয়ে 100%ই তোমাদের সময় দেখবে যে সার্কামসিশন করবে সায়েন্টিফিক ওয়েতে। যাই হোক, এই হিমোফিলিয়া, ক্রিসমাস ডিজিজ, এগুলোতে এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম বাড়ে, ডেফিসিয়েন্সি হয় ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 10, 8, 5, 2 and 1। মানে কমন পাথর সব ফ্যাক্টর এবং ইন্টেনজিভ পাথর ফ্যাক্টর গুলো। ইন্টেনজিভ পাথরতে আমরা জানি 3টা ফ্যাক্টর, ফ্যাক্টর 12, 11 and 9। তারপরেই তো কমন পাথরতে চলে আসে। এবার কোয়াগুলেশন ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার, আমরা গত ক্লাসে ভাস্কুলার ডিফেক্ট নিয়ে কিছু বলেছি। তো কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো একটু বলি আজকে। কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো কনজেনিটাল আর হেরিডিটারি। দুটোর মধ্যে অবশ্য পার্থক্য আছে, আমরা যদিও মিন করি একই অর্থে, কিন্তু কনজেনিটাল হলো সিন্স বার্থ, ঠিক জন্মের সময় থেকে যে রোগটা নিয়ে আসে এটাকে বলি আমরা কনজেনিটাল। আর হেরিডিটারি হলো হেরিডিটিক্যালি যেটা অ্যাকোয়ার করে। যেমন হিমোফিলিয়া, এটা জন্মগতভাবে মানুষ অ্যাকোয়ার করে। যদি মা যদি ক্যারিয়ার হয়, তাহলে বাবা যদি সাফারার হয়,
তাহলে তার সন্তান, ছেলে সন্তান হিমোফিলিয়াক হবে। কথা বুঝেছো? তাহলে এটা হেরিডিটারি আমরা বলছি। আর যেমন টেলিপিয়াস ইকুইনোভেরাস একটা রোগের নাম শুনেছো তোমরা? কনজেনিটাল টেলিপ্যাস ইকুইনোভেরাস নাম শুনেছো? ইস, তোমাদেরকে যে সামনাসামনি পড়াইতে পারি না, যে কত যে কষ্ট হয়। কি শিখাচ্ছি? এই কনজেনিটাল টেলিপ্যাস ইকুইনোভেরাস একটা রোগ আছে। মানুষ দেখবে কোন কোন মানুষ আর ইয়ে করে, এই পায়ের যে পাতাটা, দেখবে যে পায়ের পাতার ল্যাটারাল এন্ডের উপরে ভর করে হাঁটে। হ্যাঁ, এরকম দেখবে, এটাকে বলে টেলিপ্যাস প্যাস ডিফর্মিটি। আর যদি মেডিয়াল অ্যাসপেক্টের উপরে যদি ভর করে হাঁটে, এটাকে বলে টেলিভালগাস ডিফর্মিটি। একটা ভ্যারাস, একটা ভালগাস ডিফর্মিটি। কনজেনিটাল মানে সিন্স বার্থ, টেলি মানে দূরে, মানে হেড হায়ার সেন্টার থেকে অনেক, মানে তোমার সেন্টার থেকে, ব্রেন থেকে অনেক দূরের ডিফেক্ট। এটা পায়ের মধ্যে। টেলি, টেলি শব্দের অর্থ দূর। প্যাস পায়ের পাতা। ভেরাস হলো বলছি ল্যাটারাল এন্ডের উপরে ভর করা, ল্যাটারাল অ্যাসপেক্টের উপরে। আর ভালগাস মানে মিডিল অ্যাসপেক্টের উপরে। ইকুইনো, ইকুইনো শব্দের অর্থ হলো হর্স। ইকুইনো শব্দের অর্থ হলো হর্স, ইকুইনো। আমরা বলছি হর্স। হর্সের যেমন হায়ার সেন্টার থেকে লেজটা এবং লেজের অগ্রভাগে যে একগুচ্ছ চুল থাকে, অনেক দূরে থাকে, এই জন্য এটার সাথে এটাকে কম্পেয়ার করা হয়। এই জন্য এই রোগটাকে বলা হয় কনজেনিটাল টেলিপ্যাস ইকুইনোভেরাস ভালগাস ডিফর্মিটি। কথা বুঝেছো? এটা কারেকশন করা যায়। এটা তোমার টেন্ডলগুলোকে লম্বা করে দেওয়া যায়। টেন্ডলগুলোকে তোমার এমন ভাবে কাটা হয়, জেট প্লাস্টিক করা হয়, জেট প্লাস্টিক। তোমাদেরকে কেমনে দেখাবো, দেখানোর তো পথ নাই। জেট প্লাস্টিক করে কেটে লম্বা করে দেওয়া হয়, এই ডিফর্মিটিটাকে কারেকশন করা যায়। তোমরা করবে, তোমরা নিজেরাই করবে, when you will become orthopedic surgeon. যাই হোক, এটা বলতেছিলাম যে কনজেনিটাল। আর অ্যাকোয়ার্ড হলো যেমন হিমোফিলিয়া, হেরিডিটারি হলো হিমোফিলিয়া। হ্যাঁ রোহিণী, হ্যাঁ নমস্কার। তুমি ফোন দিয়েছিলে, আমি একটা ক্লাস নিচ্ছি এখন। হ্যাঁ, আচ্ছা, এটা শেষ করে তোমার সাথে কথা বলবো। আচ্ছা। আর হেরিডিটারি বলছি যেমন হিমোফিলিয়া, মানে মা বাবা থেকে তোমার এটা আসে, যেটা এটাকে হেরিডিটারি বলছি। তাইলে ক্লেফট লিফ, হেয়ার লিফট, এগুলো কনজেনিটাল ডিজিজ। এগুলো জন্মের সময় এগুলো নিয়ে আসে মানুষ। এগুলো কারেকশন করা যায় আজকাল। হেয়ার লিফ তোমরা দেখেছো? হেয়ার লিফ, ক্লেফট প্যালেট, প্যালেটের মধ্যে দেখবে যে ক্লেফট, এরকম এগুলো ঠিক করা যায়। কথা বুঝছো? তোমরাই করবে, দেখো তোমাদের স্যারেরাও করে, এখন তোমরাও করতে পারবে। তো এর মধ্যে হিমোফিলিয়া নিয়ে আমি প্রথমে কিছু কথা বলবো। এটা একটা কোগুলেশন ডিজঅর্ডার এবং জন্মগতভাবে এটা কোগুলেশন ডিজঅর্ডার। এখানে কোগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হয়। কোগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হিমোফিলিয়া তিন রকম আছে: হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া, হিমোফিলিয়া বি, আর আরেকটা আছে হিমোফিলিয়া সি। এটা তোমরা নতুন শিখলা আর কি আজকে, হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ কোগুলেশন ফ্যাক্টর 8 এর ডেফিসিয়েন্সিতে হয়। 8 নম্বর ফ্যাক্টরটা হলো কি? অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন, ফ্যাক্টর 8, অ্যান্টি হিমোফিলিক গ্লোবুলিন। এটার অ্যাবসেন্সে যে ডিজিজটা হয়, এটাকে বলি আমরা ক্লাসিক্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। আর হিমোফিলিয়া বি, এটা হয় খ্রিস্টমাস ফ্যাক্টর একটা 9 এর ডেফিসিয়েন্সিতে, মানে খ্রিস্টমাস ফ্যাক্টরের ডেফিসিয়েন্সিতে হিমোফিলিয়া বি। আর হিমোফিলিয়া সি যেটা হয়, সেটা ফ্যাক্টর 11 এর ডেফিসিয়েন্সিতে হয়। হিমোফিলিয়া সি সারফেস কন্ট্যাক্ট ফ্যাক্টর। কথা বুঝেছো? হিমোফিলিয়া এন বি, এগুলো হলো তোমার
ফিমেল ক্যারিয়ার, মেল সাফারার। এটা এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার, এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। আর হিমোফিলিয়া সি যেটা, এটা হলো অটোজোমাল ডিসঅর্ডার, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার। কথা বুঝেছো? তো এ এবং বি নিয়ে আমরা বেশি কথা বলবো। হিমোফিলিয়া এ, এটা X-linked recessive disorder where the coagulation time is prolonged but bleeding time remains normal. এবং এখানে males are the sufferer, females are the carrier. ফিমেল গুলো হলো ক্যারিয়ার আর মেল হলো সাফারার। কথা বুঝেছো? coagulation time prolonged but bleeding time remains normal due to the deficiency of factor 8 anti-hemophilic globulin. অ্যান্টিওফিলিক গ্লোবুলিন আজকাল আমাদের দেশে কমার্শিয়ালি এটা অ্যাভেলেবল, কমার্শিয়ালি বাজারে কিনতে পাওয়া যায়। কাজেই কারো যদি হিমোফিলিয়া হয়, আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট বা ডাক্তার হয়েছি, তখন হিমোফিলিয়া হলে পরে ম্যাক্সিমাম রোগী মারা যেত, কারণ অ্যান্টিওফিলিক গ্লোবুলিন আমাদের দেশে পাওয়া যেত না। এটা কারোর দরকার হলে বড় ওষুধের দোকানের মাধ্যমে এটা অর্ডার দেওয়া হইতো। ইংল্যান্ডের থেকে অ্যান্টিফিলিক গ্লোবুলিন আসতে কয়েকদিন লাগতো, আসলে পরে ইনজেকশন দেওয়া হতো। কথা বুঝেছো? কিন্তু এখন আমাদের দেশে এটা রাখা হয় এবং এটা ডিটেক্ট করা যায়। অ্যান্টিফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর 8 ডিটেক্ট করা যায় এবং এটা ডিটেক্ট করে এটা ডেফিসিয়েন্সিটাকে ফিল আপ করা যায়। ইনজেকশন দিলে একবার দীর্ঘদিন ভালো থাকে, তারপরে আবার ডেফিসিয়েন্সি হলে আবার ইনজেকশন দিলে দীর্ঘদিন ভালো থাকে। সিমিলারলি ক্রিসমাস ফ্যাক্টর, এটা রেয়ার কিন্তু কমন হলো হিমোফিলিয়া এটা। তো ওটা তো তোমার দেখা যায় যে ওটাও তোমার অ্যাভেলেবল এবং এটা দেওয়া যায়। হিমোফিলিয়া তোমরা দেখবে যে পেশেন্ট যে তোমার কাছে আসবে, সাধারণত একটু আগেই বলেছি, সাধারণত সার্কামসিশনের পরে ব্লিডিং এর হিস্ট্রি নিয়ে আসবে, অথবা ট্রমার পর ব্লিডিং হয় এরকম হিস্ট্রি নিয়ে আসতে পারে, অথবা একটা মেজর গ্রুপ অফ পেশেন্ট তোমার কাছে আসতে পারে হিম আর্থ্রোসিস নিয়ে। হিম আর্থ্রোসিস অফ হুইচ জয়েন্ট? নি জয়েন্ট। বাচ্চা খেলাধুলা করতে গিয়ে পড়ে যায়, নি জয়েন্টের উপর ট্রমা পড়ে এবং নি জয়েন্টের ভিতরে ব্লাড জমে একেবারে ফুলে তোমার কাছে আসতে পারে। তুমি যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করতে পারো ইটস এ কেস অফ হিমোফিলিয়া, তুমি একটা নিডল যদি এখানে অ্যাসেপ্টিক্যালি ঢুকিয়ে দাও নি জয়েন্টে, দেখবে যে একদম সিরিঞ্জ ভর্তি ব্লাড চলে আসছে। কথা বুঝছো? এটাকে বলি আমরা হিম আর্থ্রোসিস। পেশেন্টের প্রেজেন্টেশন হলো এরকম। তুমি ক্লটিং টাইম করো, তুমি তো তোমার চেম্বারে তুমি ক্লটিং টাইম করতে পারবা। ক্লটিং টাইম করে তুমি দেখো যদি ইট ইজ প্রলং, যদি দেখো ইট মে বি 12 আওয়ার্স, 12 ঘন্টা পর্যন্ত হইতে পারে ক্লটিং টাইম হিমোফিলিয়াতে, তাহলে তুমি ডায়াগনোজ করবে যে ইটস এ কেস অফ হিমোফিলিয়া। তারপরে কি করবে ফর কনফার্মেশন? এই অ্যান্টিওফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর এসে করবে, ফ্যাক্টর ডেফিসিয়েন্সি। তুমি তো দেখলে তুমি কনফার্ম হলে যে ইট ইজ হিমোফিলিয়া, এন্ড এট দ্যাট টাইম তুমি কি করবে? এই ফ্যাক্টর 8 তাকে ঢুকিয়ে দিবে। বাই দ্য বাই, তোমাদেরকে আরেকটা কথা বলছি যে এই যে তোমার এই যে হিমোফিলিয়া তুমি যে ডায়াগনোস আরেকটা কথা যেটা বলতেছিলাম, এই যে অ্যান্টিওফিলিক গ্লোবুলিন ফ্যাক্টর, কোগুলেশন ফ্যাক্টর, এই কোগুলেশন ফ্যাক্টর গুলো কোথেকে আসে, তৈরি হয় কোথায়? তৈরি হয় ইন দ্য লিভার। ওই যে আগে বলেছি পিটির বেলায় যে সিভিয়ার লিভার ডিজিজ, এই কথার কথা বলেছি। লিভার ডিজিজ কেন ডেফিসিয়েন্সি হয়? কারণ almost all coagulation factors are synthesized by the liver. Liver synthesis except calcium ion. এটা
লিভার সিনথেসিস করে না, কিন্তু বাকি সমস্ত কোগুলেশন ফ্যাক্টর গুলাই লিভার সিনথেসিস করে। এই জন্য লিভারের যদি কোনো ডিজিজ হয় তাহলে কোগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হবে, তাহলে ওই টেস্ট গুলো পজিটিভ হবে। কথা বুঝেছো? তো এটা মনে রাখবে তোমরা, কোগুলেশন ফ্যাক্টর। আর কিছু কিছু কোগুলেশন ফ্যাক্টর আছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট, ভিটামিন কে ডিপেন্ডেন্ট। ভিটামিন কে যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে ওই কোগুলেশন ফ্যাক্টরও ডেফিসিয়েন্সি হবে। কোন কোনগুলা? 2, 7, 9, 10। 2, 7, 9, 10 ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোগুলেশন ফ্যাক্টর। 2, 7, 9, 10। তাহলে these are congenital, these are আমরা হেরিডিটারি শব্দটা আমি বলি। আর অ্যাকোয়ার্ড কোগুলেশন ডিসঅর্ডার আছে কিছু, যেমন সিভিয়ার লিভার ডিজিজ, একটু আগেই বললাম, এটা অ্যাকোয়ার্ড কোগুলেশন ডিসঅর্ডার। ভিটামিন কে ডেফিসিয়েন্সি, ভিটামিন কে ডেফিসিয়েন্সি হলে 2, 7, 9, 10 ডেফিসিয়েন্সি হবে, তাহলে কোগুলেশন ডিসঅর্ডার হবে। অ্যান্টিকোগুলেন্ট থেরাপি, অ্যান্টিকোগুলেন্ট থেরাপি যদি দাও তাহলে কোগুলেশন ডিসঅর্ডার হবে। তারপরে মেসিভ ব্লাড ট্রান্সফিউশন, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন যদি দাও, একটু আগে বলছি, প্রথমে বলেছিলাম ব্লাড ট্রান্সফিউশন যদি দাও, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন কাকে বলে? যদি তুমি 4 ব্যাগস অর মোর যদি দাও তাহলে এটাকে বলে মেসিভ। তাহলে প্রত্যেকটা চতুর্থ ব্যাগের সাথে তোমাকে আয়োনাইজড ক্যালসিয়াম দিতে হবে। কতটুকু? 10% ক্যালসিয়াম 10 ml দিতে হবে, খুব স্লোলি দিতে হবে, খুব স্লোলি পেশেন্টকে ইনজেক্ট করতে হবে, না হলে কি হবে? দ্য পেশেন্ট উইল ডাই উইদিন কার্ডিয়াক সিস্টল। কার্ডিয়াক সিস্টলের মধ্যে পেশেন্ট মরে যাবে যদি খুব তাড়াতাড়ি যদি ক্যালসিয়াম দাও। আস্তে 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 দিতে হবে তোমাকে। তাহলে আর কি, আর একটা ডিআইসি, ডিআইসি এগুলোতে অ্যাকোয়ার্ড কোগুলেশন ডিসঅর্ডার। কি কি বলেছি? সিভিয়ার লিভার ডিজিজ, ভিটামিন কে ডেফিসিয়েন্সি, অ্যান্টিকোগুলেন্ট থেরাপি, মেসিভ ব্লাড ট্রান্সফিউশন আর ডিআইসি। মনে রেখো, পরীক্ষা এই পাঁচটা আমরা জিজ্ঞাসা করি, এটা বলতে হবে। তাহলে